দর্শক, বর্তমানে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যেই যখন নানা ধরনের বিতর্ক আমরা দেখছি, নানা ধরনের বিরোধিতামূলক কর্মকাণ্ড দেখছি, একে অপরের বিরুদ্ধে যে বিষোদ্গারের ঘটনা দেখছি, সেরকম ঘটনা যখন ঘটছে তখন উপদেষ্টা মাহফুজ আলম সংঘাতের আশঙ্কা করছেন। কেন তিনি হঠাৎ করে সংঘাতের আশঙ্কা করছেন? রাজনীতিতে সংঘাত আসতে পারে এরকম আশঙ্কা করছেন। কোন পরিপ্রেক্ষিতে সংঘাত এখনও লাগছে না সেরকম পরিস্থিতি বর্ণনা করছেন, সেটা একটা উদ্বেগজনক ঘটনাই বটে। সরকারের একজন উপদেষ্টা যখন বলেন সংঘাত আসন্ন কিংবা সংঘাতের পরিস্থিতি, সংঘাতের বাস্তবতা তৈরি হয়েছে, তখন এটা নিয়ে ভাবনার অবকাশ থাকে বইকি। কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন উপদেষ্টা মাহফুজ আলম, একটু বোঝার চেষ্টা করে চলুন, থাকবেন এই ভিডিওতে। দর্শক, বলছিলাম যে সংঘাতের আশঙ্কা করছেন উপদেষ্টা মাহফুজ আলম। তাকে নিয়ে ইত্তেফাক যে রিপোর্টটা করেছে তার শিরোনাম তারা দিয়েছে, সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে তথ্য উপদেষ্টা। অর্থাৎ সবাই সংঘাতের অপেক্ষা করছে, সবাই চাচ্ছে সংঘাতটা লাগুক এবং সংঘাত লেগে একটা মানে উন্মাদনার মধ্যে যেতে চায় সবাই, এরকমটা তিনি মনে করছেন। কেন মনে করছেন, কি বলছেন তিনি? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে তার মন্তব্য। অর্থাৎ প্রফেসর ইউনূসের জন্য অনেকেই সংঘাতে এখনও জড়াচ্ছেন না, কিন্তু সংঘাতের প্রস্তুতি আছে, সংঘাতের জন্য অপেক্ষা করছেন সবাই। কি ঘটল তিনি রাজধানীতে মাজার সংস্কৃতি, সহিংসতার সংকট এবং ভবিষ্যৎ ভাবনা শিরোনামের জাতীয় সংলাপে এই কথা বলেছেন। যখন আমরা দেখছি দেশে 100টিরও বেশি মাজার ভেঙে ফেলা হয়েছে, এর বিরুদ্ধে সরকার কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। ক্রমেই সেই ভয়াবহতা আমরা দেখেছি। মাজার থেকে লাশ তুলে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনার পরেও সরকারের এগ্রেসিভ কোনো পদক্ষেপ আমরা যখন দেখিনি, তখন এক ধরনের মানে নিজেই নিজের পক্ষে কিংবা নিজেই সরকারের পক্ষে অবস্থান করে মাহফুজ আলম ব্যাপারটাকে আরও জাস্টিফাই করার চেষ্টা করলেন, নাকি সত্যিই এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেন, সেটা একটু জানবো চলুন। মাহফুজ আলম বললেন, প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না, তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয়। পরিবর্তন তো হবেই। আপনারা পরিবর্তন না করে কি বসে আছেন? আপনারাও তো পরিবর্তন করেছেন। তো আপনারা যেহেতু পরিবর্তন করেছেন, আপনারা মনে করেছেন পরিবর্তন করা উচিত, কারণ আগের যারা ছিল তারা সবাই ফ্যাসিস্ট। সব জায়গায় যারা বসেছিল তারা কেউ যোগ্যতায় ছিল না, সবাই ফ্যাসিস্ট ছিল। সব কিছুই তো পরিবর্তন করেছেন, সুতরাং অন্যকে দোষ দিয়ে লাভ কি? অন্যকে দোষ দিবেন, একই কাজ আপনি করবেন, এটা তো হয় না। তথ্য উপদেষ্টা বলেন, মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছুই ভাবেননি, সবাই ব্যবহার করেছেন, কেউ সুন্নিদের, কেউ কৌমিদের, অনেকেই রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়, অথচ তারা এই অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েনি। অর্থাৎ তিনি নিশ্চিত করেই জামাতের দিকে ইঙ্গিত করলেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়, অথচ এই অঞ্চলের ইসলামের ইতিহাস তারা জানেনি। এটা একটা ভালো কথা বলেছেন যে এই অঞ্চলের ইসলামের ইতিহাস কি বলে সেটা যদি জানতেন, তাহলে হয়তো বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির ধারাটা চেঞ্জ হতো। তিনি বলেছেন, নিজেকে রক্ষা করার জন্য সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল। এখানে ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমি রাজনীতিতে একই ঘটনা ঘটেছে। তিনি সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলছেন। তার মানে সুফিবাদ হচ্ছে আওয়ামী পক্ষের, কিন্তু আমরা তো ভিন্ন চিত্র দেখেছি। সুফিবাদ যদি আওয়ামী পক্ষের হয়, তাহলে আওয়ামী লীগ তো কৌমিদেরও বুকে টেনে নিয়েছিল। আওয়ামী লীগ মানে যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত সব থেকে বেশি সমালোচিত হয়েছে, যে কৌমি মাস্টার্সের সমমান দেওয়া কৌমি শিক্ষাকে, এবং যার ফলশ্রুতিতে তাকে কৌমি জননী উপাধি দেওয়া হলো, এবং শেখ হাসিনা খুব খুশি হলেন যে তিনি কৌমি জননী হতে পেরেছেন এবং কৌমিরাই তাকে হয়তো উদ্ধার করবে। কিন্তু 24-এর 5 আগস্টের যে সরকার পতন, সেই সরকার পতনের আগের আন্দোলনে আমরা দেখলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে ওই কওমি মাদ্রাসার ছাত্ররা। তার মানে শেখ হাসিনার সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়েছে।
এ সময় তিনি আরও বলেছেন, মাজারে আক্রমণের পর অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। হাস্যকর এসব কথা বললে তো হবে না যে মাজার আক্রমণের পর অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, সেই অনেকের সংখ্যা যদি 3-4 জন হয় তাহলে সেটা হাস্যকর পর্যায়ে চলে যায়। 100টির বেশি মাজার ভাঙা হলো, আর একের পর এক এই মাজার ভেঙেই চলল তারা, এক গোষ্ঠী। সেই গোষ্ঠীটিকে আপনি কিছুই বললেন না, সেই গোষ্ঠীকে নিয়ে আপনি এক ধরনের সহবাস করলেন, মানে সহ অবস্থান করলেন। সহবাস শব্দটা ব্যবহার করলে আবার অন্য মিনিং কেউ করতে পারে। একসঙ্গে বাস করাকেই তো সহবাস বলে, সেটাকে আবার অন্যভাবে অন্য মিনিং করার কোনো দরকার নেই। যদি করে থাকেন তাহলে সহবাস শব্দটা আমি এক্সপান্স করে নেব, সেই আলোচনায় যেতে চাই না। খুবই সুস্থ আলোচনায় থাকতে চাই যে একসঙ্গে যে সহ অবস্থান করলেন, সেই সহ অবস্থান করার প্রেক্ষিতে যারা মাজার ভাঙলো তাদেরকে আপনি কিছু বললেন না। শতাধিক মাজার ভাঙা হলো এবং সেই মাজার ভাঙা এমন একটা পরিস্থিতিতে চলে গেল যে মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হলো। সেরকম কর্মকাণ্ড হলো পুলিশের সামনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে। কিছুই হলো না, কোনো এগ্রেসিভ তাণ্ডব আমরা দেখলাম না। অথচ গোপালগঞ্জে এনসিপির মঞ্চ ভাঙার পরে গোপালগঞ্জে যে তাণ্ডব চালানো হলো, সেই তাণ্ডবটা তো মনে হলো যে দেশে যুদ্ধ লেগেছে। বাংলাদেশের এমন কোনো বাহিনী নেই, ইনক্লুডিং নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীকে এক জায়গায় নিয়ে তো গোপালগঞ্জে 7-10 দিন ধরে কারফিউ জারি করে ম্যাসিভ অ্যাকশান নিয়েছেন। গোপালগঞ্জে কি কাণ্ড ঘটেছিল! এনসিপি যারা অনিবন্ধিত একটা দল, তাদের যে হুঙ্কার ছিল গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর মুজিবের কবর রচনা করবে, সেই মুজিবের কবর রচনা করে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছিল। সেই উস্কানির ফাঁদে গোপালগঞ্জবাসী পা দিয়েছিল, তারা এনসিপির মঞ্চ ভেঙেছিল। তারপরে একটা সাংঘর্ষিক পরিস্থিতি এবং গোলাগুলি, সাংঘর্ষিক পরিস্থিতি এমন পর্যায়ে গেল যে 5 জন মারা গেল। ভালো কথা, একটা খারাপ ঘটনা ঘটানো হলো, আপনারা অ্যাকশানে গেলেন, খুবই ভালো, সেটাকে পজিটিভই ধরলাম। কিন্তু যখন গোয়ালন্দে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দেওয়া হলো, তখন এই ঘটনার আগে যারা মিটিং করে, সেমিনার করে এই ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিল এবং কমিটি গঠন করলো, দায়িত্ব ভাগাভাগি করলো, যে ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখলাম, তাদের বিরুদ্ধে কই গোপালগঞ্জের মতো করে তো অ্যাকশানে গেলেন না? ওখানে তো কোনো কারফিউ জারি হলো না, ওখানে তো কোনো ম্যাসিভ অ্যাকশানে যাওয়া হলো না। কেন যাওয়া হলো না? কেন যাওয়া হবে না? সেটা তো একটা বড় প্রশ্ন। এই যাওয়া হবে না মানেই হচ্ছে ওদেরকে আপনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ওদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে আপনি বলছেন যে মাজারের আক্রমণের ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে, এটা ঠিক না, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারের উদ্যোগ কি নেবেন? নুরাল পাগলার লাশ আপনি ফিরিয়ে দিতে পারবেন তার পরিবারের কাছে, যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে? কিংবা এটাকেই কি আপনি কিংবা আপনারা ইসলাম মনে করেন? এটা তো ইসলাম না, এটা তো কোনোভাবেই ইসলাম না। যারা মাজার ভাঙছে তারা হয়তো ভুলেই গেছে যে আমাদের এই উপমহাদেশে, আপনি যে ভালো কথাটা বললেন যে এই উপমহাদেশের ইসলামের ইতিহাস তারা জানে না। তারা যদি সত্যিই জানতো এই উপমহাদেশের ইসলামের ইতিহাস, তাহলে তারা এটা মানতে দ্বিধাবোধ করতো না যে এই উপমহাদেশে ইসলাম এসেছে সুফি দরবেশদের হাত ধরেই, এই সুফি পীরদের হাত ধরেই, শাহজালাল, শাহপরাণ, শাহ মুকদুম, তাদের হাত ধরেই তো ইসলাম এসেছে। তারাই তো এদেশে এই অঞ্চলে ইসলাম প্রচার করেছে। তো তাদের হাত ধরে আপনি মুসলমান হয়ে তাদের মাজার ভেঙে ফেলবেন, তাদের মাজার গুড়িয়ে দেবেন, আপনি এত বড় মুসলমান হয়ে গেছেন, সেটা একটা বড় ব্যাপার। তো আর মাজার সংস্কৃতি যদি মনে হয় যে মাজার সংস্কৃতি ধর্মের বিরুদ্ধে, মাজার সংস্কৃতি যদি ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে তো বহু জায়গায় বহু মাজার আছে, বহু মাজারকে নিয়েই তো প্রশ্ন উঠবে। যে মাজারগুলোতে আপনিও যান, সেই প্রশ্ন সরাসরি উত্থাপন করলে আবার অনেক গোষ্ঠী নাস্তিক উপাধি দিয়ে দেবে, কিংবা অনেক গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্রসঙ্গ তুলবে। সেই পর্যায়ে যেতে চায় না, কারো অনুভূতিতে আঘাত দিতে চায় না। কিন্তু আমার মনে হয় যে যারা ভেঙেছে, দোষটা আসলে তাদের নয়, তারা উগ্রবাদী। সেই উগ্রবাদী কর্মকাণ্ডে সরকার এক ধরনের সহযোগিতা করেছে, নিশ্চুপ থেকে। সরকার সহযোগিতা করেছে তাদের অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, তা না। সরকার নিশ্চুপ থেকে সহযোগিতা করেছে এবং নিশ্চুপ থাকাটাই এক ধরনের সমর্থন, এক ধরনের উৎসাহ, এক ধরনের পৃষ্ঠপোষকতা।
দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন, সত্যিই কি দেশে এক ধরনের সংঘাতের জন্য রাজনৈতিক পক্ষগুলো কিংবা বিভিন্ন পক্ষ অপেক্ষা করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।